প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা যেহেতু ছাত্র, আমাদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। আমরা তাই ঘরে বসেই পড়াশোনা করছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজের নিয়মিত আয়োজনে এই অনলাইন ক্লাসে আজকে আমি আছি মোহাম্মদ আরমান বিল্লাহ, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি তোমাদের সাধারণ বিজ্ঞান বিষয়ের অধ্যায় 14, যে অধ্যায়টির নাম হচ্ছে জীবন বাঁচাতে বিজ্ঞান, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই আলোচনাগুলি শোনার পর আমরা যে জিনিসগুলো জানতে পারব তা হচ্ছে এক্স-রে কি এবং তার কার্যপদ্ধতি কি, আল্ট্রাসোনোগ্রাফ কি এবং তার কার্যপদ্ধতি, সিটি স্ক্যান কি এবং তার কার্যপদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ফলে আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, আমাদের স্বাস্থ্যগত মান উন্নত হয়েছে। তো এই সমস্ত চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রগুলো আবিষ্কার হওয়ার ফলে আমাদের গড়ায়ু যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি জীবনে এসেছে স্বাচ্ছন্দ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ তা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তোমাদের কাছে আমি প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1950-এর দশকে মানুষের স্বাভাবিক গড়ায়ু ছিল 50 বছর। বর্তমানে মানুষের গড়ায়ু হচ্ছে 70 বছর। এই যে গড়ায়ু বৃদ্ধি কিভাবে সম্ভব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলেই এই গড়ায়ু বৃদ্ধি পেয়েছে। এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন বলতে আমরা কি বুঝি? চিকিৎসা বিজ্ঞানে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলোর ব্যবহার, মানুষের স্বাস্থ্য সচেতনতা, শিক্ষার মান উন্নয়ন, এগুলির ফলেই মানুষের গড়ায়ুটা বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এক্স-রে এবং এক্স-রে কার্যপদ্ধতি। 1885 সালে বিজ্ঞানী উইলিয়াম রঞ্জেন সর্বপ্রথম এই রশ্মি আবিষ্কার করেন। এই রশ্মি মানুষের মাংসপেশি ভেদ করে ফটোগ্রাফিক প্লেটের উপরে প্রতিচ্ছবি তৈরি করতে সক্ষম। তখন এই রশ্মির প্রকৃতি সম্পর্কে মানুষের ধারণা ছিল না, সেজন্য এই রশ্মিটাকে বলা হয়েছিল এক্স-রে বা অজানা রশ্মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রশ্মিটা আমরা যে আলোকে চিনি সেই আলোর চেয়েও অত্যন্ত ক্ষুদ্র, প্রায় 1000 গুণ ছোট আলোক তরঙ্গ বিশিষ্ট, সেই জন্য এই এক্স-রেটা অত্যন্ত শক্তিশালী রশ্মি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোক রশ্মি এই এক্স-রেটা কিভাবে কাজ করে আমরা এখন তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স-রে মেশিনে একটি তোমার কাঁচের গোলক থাকে। এই কাঁচের গোলকের উভয় দিকে দুইটা ইলেকট্রোড থাকে। একটি নাম হচ্ছে ক্যাথোড, একটি হচ্ছে অ্যানোড। ক্যাথোড হচ্ছে তোমার ঋণাত্মক আধান বিশিষ্ট আর অ্যানোড হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে কাজ করে এসো। তোমার এই এক্স-রে মেশিনে তোমার এই যে একটা টাংস্টেনের তৈরি একটা ফিলামেন্ট থাকে। এই ফিলামেন্টকে যখন বিদ্যুৎ চালনা করা হয় তখন কি হয়? এই যে ক্যাথোডের মধ্যে একটা তোমার টাংস্টেনের তৈরি ফিলামেন্ট থাকে। তোমাদের বাসা বাড়িতে বিদ্যুতের বাল্বের ভিতরে যে ফিলামেন্টগুলো থাকে, এইরকম ফিলামেন্ট থাকে। সেই ফিলামেন্টের মধ্যে যখন বিদ্যুৎ চালনা করা হয় তখন এই ফিলামেন্ট থেকে তোমার ইলেকট্রন অবমুক্ত হয়, ইলেকট্রনগুলো বেরিয়ে আসে। এখন বেরিয়ে আসলে কি করে? তোমার অ্যানোড হচ্ছে যেহেতু ধনাত্মক আধান বিশিষ্ট, এই অ্যানোডের দিকে তোমার ইলেকট্রনগুলো ধাবিত হয়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি গতিতে ধাবিত হবে তা নির্ভর করছে কত পরিমাণ বিদ্যুৎ এর মধ্যে তোমার উৎপন্ন হচ্ছে।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুনে রাখো, এক্স-রে মেশিনের ভিতরে প্রায় 100,000 তোমার ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন হতে পারে বা বিদ্যুৎ থাকতে পারে। এখন এই ইলেকট্রনগুলো তারা অ্যানোডের দিকে ধাবিত হয়ে অ্যানোডের যে পরমাণু আছে সেই পরমাণুর মধ্যে ধাক্কা দেওয়ার ফলে তোমার ওই পরমাণুর যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথ থেকে তোমার ইলেকট্রনগুলো কিছু ইলেকট্রন তোমার স্থানচ্যুত হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন এই ইলেকট্রনগুলো অ্যানোডের পরমাণু ইলেকট্রনের যে কক্ষ সেই কক্ষ থেকে যখন ইলেকট্রন স্থানচ্যুত করে, ওই স্থানচ্যুত হয়ে যাওয়া স্থানে তোমার ওই কক্ষপথে আর অন্য কক্ষপথ থেকে বাইরের কক্ষপথ থেকে আরেকটা ইলেকট্রন এসে সেই জায়গাটা দখল করে নেয়। তখন কি হয়, একটা রশ্মির সৃষ্টি হয়, সেই রশ্মিটার নাম হচ্ছে তোমার এক্স-রে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা জানতে পারলাম এক্স-রে কিভাবে উৎপন্ন হয়। এখন এই এক্স-রে কি করে, যেমন আমাদের শরীরের তোমার যে কঙ্কালতন্ত্র আছে বা হাড়গুলো আছে, এই হাড়গুলোর মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম অত্যন্ত শক্ত একটা মৌলিক পদার্থ। এখন যখন আমাদের শরীরের কোনো হাড় ভেঙে যায় অথবা স্থানচ্যুত হয় অথবা ক্ষয় হয়, সেইখান দিয়ে সেই সমস্ত স্থানে সাধারণত এক্স-রে করা হয়ে থাকে। সেই এক্স-রে তোমার ওই স্থান দিয়ে যখন যায় তখন কি হয়, ভাঙা অংশ দিয়ে সে যেতে পারে, কিন্তু বাকি অংশগুলো দিয়ে এই রশ্মিটা যেতে পারে না। ফলশ্রুতিতে তোমার ফটোগ্রাফিক প্লেটের উপরে তোমার একটা তোমার ছায়া পড়ে যায় এবং যেখান দিয়ে চলে গেছে সেই জায়গাটা কিছুটা সাদা রঙের বা একটু আবছায়া থাকে। তখন ডাক্তাররা তোমার ওই প্রতিচ্ছবি দেখে বুঝতে পারে বা নির্ণয় করতে পারে যে তার হাড়ের কোন জায়গায় ক্ষত হয়েছে বা ক্ষয় হয়েছে বা ভেঙে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা জানতে পারলাম যে এক্স-রে কিভাবে কাজ করে বা এক্স-রে কিভাবে তৈরি হয়। এবার আসো, আমি তোমাদের সাথে আলোচনা করছি এক্স-রের ব্যবহারটা কি বা এক্স-রে আমরা কেন ব্যবহার করি। সাধারণত হাড়ের ক্ষয়, হাড়ের স্থানচ্যুতি, হাড় ভেঙে যাওয়া ইত্যাদি নির্ণয়ের জন্য এক্স-রে ব্যবহার করে থাকে। এছাড়া দাঁতের ক্যাভিটি বা দাঁতের ক্ষয় ইত্যাদি নির্ণয়ের জন্য তোমার এক্স-রে ব্যবহার করা হয়ে থাকে। তোমার বুকের মধ্যে এক্স-রে করা হয়, তোমার ফুসফুসে যদি কোনো যক্ষা, নিউমোনিয়া ইত্যাদি থেকে থাকে তাহলে এক্স-রে ব্যবহার করা হয়। এছাড়া ক্যান্সার কোষ ধ্বংসের জন্য এক্স-রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এক্স-রে কী কী কাজে ব্যবহৃত হয় সেগুলো আমরা জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসো আমরা এরপরে তোমার আলট্রাসোনোগ্রাফি আমরা সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তোমার মনোযোগ দিয়ে শোনো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আলট্রাসোনোগ্রাফি চিকিৎসা বিজ্ঞানের একটা অতীব প্রয়োজনীয় একটা যন্ত্র এবং এই আলট্রাসোনোগ্রাফি দিয়ে সাধারণত আলট্রাসোনোগ্রাম করা হয়। সাধারণত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং মাংসপেশির প্রতিচ্ছবি তৈরি করার জন্য আলট্রাসোনোগ্রাফি তৈরি করা হয়। এই আলট্রাসোনোগ্রাফি যন্ত্রটি কিভাবে কাজ করে বা এর কার্যপদ্ধতি কি তোমাদের সাথে একটু আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলট্রাসোনোগ্রাফি যন্ত্রে উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি করা হয়। এই উচ্চ কম্পাঙ্কের শব্দের প্রতিধ্বনিকে ব্যবহার করেই মূলত তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব তৈরি করে। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত 20 থেকে 20,000 কম্পাঙ্কের মধ্যে যে শব্দটা উৎপন্ন হয় আমরা সেটাই শুনতে পাই। এখন কম্পাঙ্কের সংখ্যা যদি এর চেয়ে অনেক বেশি হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড বা উচ্চ কম্পাঙ্ক। আলট্রাসোনোগ্রাফি মেশিনে এরকম উচ্চ কম্পাঙ্ক তৈরি হয়। সাধারণত 1 থেকে 10 মেগাহার্টজের কম্পাঙ্কের মাধ্যমেই তোমার এই আলট্রাসোনোগ্রাফি তৈরি করা হয়। এখন আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলট্রাসোনোগ্রাফিটা বা আলট্রাসোনোগ্রাম কিভাবে করা হয়। আলট্রাসোনোগ্রাফি যন্ত্রের মধ্যে ট্রান্সডিউসার নামে একটা তোমার স্ফটিক থাকে। শব্দটা বললাম ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার নামে একটা তোমার স্ফটিক থাকে। এই স্ফটিককে তোমার বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে উদ্দীপ্ত করা হয়, তখন সেখানে তোমার উচ্চ কম্পাঙ্কের সৃষ্টি হয়। এই উচ্চ কম্পাঙ্কটাকে তখন একটা সরু বিমে পরিণত করা হয়। এখন
যে যন্ত্রের মধ্যে বা যে অঙ্গের আমরা তোমার আল্ট্রাসনোগ্রাম করব বা আল্ট্রাসনোগ্রাফি করব বা আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রটা ব্যবহার করব, সেই অঙ্গের মধ্যে এই ট্রান্সডিউসার যন্ত্রটাকে রাখা হয়। তখন এই ট্রান্সডিউসার থেকে বিমটি সংশ্লিষ্ট বা ওই অঙ্গের মধ্যে দিয়ে তোমার আপতিত হয়। তোমার এই বিমটি তোমার রক্তের বিভিন্ন বিভেদ তলের উপর যখন আপতিত হয়, তখন সেখান থেকে কিছু কম্পাঙ্ক আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। এই প্রতিধ্বনি হয়ে ফিরে আসা এই কম্পাঙ্ককেই তোমার বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে সমন্বয় করে তোমার প্রতিবিম্ব সৃষ্টি করা হয়। তাহলে যখন এই প্রতিবিম্বটা পেয়ে যায়, তখন এই প্রতিবিম্বকে বিশ্লেষণ করে ওই অঙ্গের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো নিরূপণ করা সম্ভব হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্ট্রাসনোগ্রাফ কিভাবে কাজ করে আমরা সেটা জানতে পারলাম। দুইটা শব্দ যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো, এক হচ্ছে ট্রান্সডিউসার আর একটা হচ্ছে বিম। এই ট্রান্সডিউসার থেকে বিম সৃষ্টি হয়, বিম থেকেই বিমই তোমার সংশ্লিষ্ট অঙ্গে যায়, সেখান থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, প্রতিধ্বনিত হয়ে ফিরে আসা এই কম্পাঙ্ককে তোমার বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে সমন্বয় করে প্রতিবিম্ব তৈরি করে। এই প্রতিবিম্ব দেখেই সংশ্লিষ্ট অঙ্গের সমস্যা নিরূপণ করা যায়। এটাই হচ্ছে মূল কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আল্ট্রাসনোগ্রাফির কার্যপদ্ধতি জানলাম। এখন আসুন ব্যবহার বা কোন কোন কাজে আমরা আল্ট্রাসনোগ্রাফ ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত চিকিৎসা বিজ্ঞানের গাইনোকোলজি অর্থাৎ প্রসূতি বিজ্ঞানে তোমার আল্ট্রাসনোগ্রাফির ব্যবহার সবচেয়ে বেশি। প্রসূতি মায়ের জরায়ুতে যে ভ্রূণ থাকে, সেই ভ্রূণের অস্তিত্ব, সেই ভ্রূণের অবস্থান, প্রকৃতি, সেই ভ্রূণের বৃদ্ধির হার ইত্যাদি নিরূপণের জন্য আমরা সাধারণত আল্ট্রাসনোগ্রাফি ব্যবহার করে থাকি। এছাড়া তোমার বিভিন্ন পিত্তথলি, বৃক্ক ইত্যাদিতে যদি তোমার পাথর থাকে, সেই পাথরের অবস্থান শনাক্ত করতেও আল্ট্রাসনোগ্রাফি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ক্যান্সার, টিউমার ইত্যাদির শনাক্তকরণেও আমরা আল্ট্রাসনোগ্রাফি ব্যবহার করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করলাম আল্ট্রাসনোগ্রাফি কি এবং কার্যপদ্ধতি কি এবং এর ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটি স্ক্যান হচ্ছে কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। এই শব্দটির সংক্ষিপ্ত রূপ। টমোগ্রাফি কি? টমোগ্রাফি হচ্ছে কোনো ত্রিমাত্রিক বস্তুর দ্বিমাত্রিক প্রতিবিম্ব। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিমাত্রিক বস্তু বলতে কি বোঝায়? যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু। এরকম একটা বস্তু দ্বিমাত্রিক প্রতিছবিটাই হচ্ছে টমোগ্রাফি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটি স্ক্যান যন্ত্রে এক্স-রে বা রঞ্জন রশ্মি ব্যবহার করা হয়। এই রশ্মি তোমার কোনো একটা ত্রিমাত্রিক অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় এবং এই দ্বিমাত্রিক ছবিগুলো বা এই দ্বিমাত্রিক অংশগুলো বা এই দ্বিমাত্রিক প্রতিবিম্বগুলোকে সমন্বয় করে একটা ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়। অনেক সময় তোমার এই ছবিগুলোকে স্পষ্ট করে বোঝানোর জন্য সাধারণত কন্ট্রাস্ট বা রঞ্জন পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিটি স্ক্যান কিভাবে কাজ করে এখন তোমাদের সাথে একটু আলোচনা করেছি। তোমরা একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরো এটি একটি রুটি। এই রুটি থেকে আমি কয়েকটি অংশ কেটে নিলাম। এইভাবে কতগুলো অংশ আমি কেটে নিলাম। পরবর্তীতে যদি আমি এই টুকরোগুলোকে যদি আবার জোড়া লাগাই, তাহলে আবার অনুরূপ এইভাবে একটা রুটির আকৃতি তৈরি হবে। এখন সিটি স্ক্যান যন্ত্রটি ঠিক এভাবে কাজ করে। তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করছি। সিটি স্ক্যান যন্ত্রে এক্স-রে ব্যবহার করা হয়। এই এক্স-রে কোনো ব্যক্তির যে অংশটাকে আমরা প্রতিবিম্ব তৈরি করব, সেই অংশের চারদিক থেকে এক্স-রে নিক্ষেপ করে। এক্স-রে নিক্ষেপের মাধ্যমে তোমার ওই অংশের একটা ত্রিমাত্রিক ছবি তৈরি হয়। তবে সেই ত্রিমাত্রিক ছবিটা আবার দ্বিমাত্রিক
প্রতিচ্ছবি বা প্রতিবিম্বের তোমার সমন্বিত একটা রূপ। যখন একটা ত্রিমাত্রিক একটা প্রতিচ্ছবি বা একটা ফালির ছবি তোমার তোলা হয় বা প্রতিবিম্ব সৃষ্টি করা হয়, তারপর কি করা হয়, রোগীকে তোমার এই সিটি স্ক্যান মেশিনে আরেকটু সামনে নিয়ে যাওয়া হয়। তখন সেখান থেকে তোমার আরেকটা ত্রিমাত্রিক ছবি তোমার বা ত্রিমাত্রিক প্রতিবিম্ব সংগ্রহ করা হয়। এইভাবে বারবার তোমার ত্রিমাত্রিক ছবি তোমার সংগ্রহের মাধ্যমে তোমার তোমার কতগুলো ত্রিমাত্রিক প্রতিবিম্ব পাওয়া যায়, সেগুলোর পরবর্তীতে সমন্বয় করে একটা প্রতিচ্ছবি তৈরি করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে কিভাবে কাজ করা হয় আমরা সেটা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব ব্যবহার বিধি, অর্থাৎ কিভাবে কি কি কাজে আমরা সিটি স্ক্যান ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটি স্ক্যান তোমার যে সমস্ত পরীক্ষা নিরূপণে বা যে সমস্ত সমস্যা নিরূপণে ব্যবহৃত হয়ে থাকে, যেমন ধরো নরম টিস্যুর মধ্যে, যেমন ধরো রক্তনালী, শিরা, ধমনী, ফুসফুস, ব্রেন ইত্যাদিতে যদি কোনো জটিলতা থেকে থাকে, সেই জটিলতা নিরূপণে তোমার সিটি স্ক্যান ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া তোমার ফুসফুসে, যকৃতে কোথাও যদি কোনো ক্যান্সার সৃষ্টি হয়, সেই ক্যান্সার নিরূপণে তোমার এই সিটি স্ক্যান ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া তোমার মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়ে থাকে, যেটাকে আমরা ব্রেন স্ট্রোক বলে থাকি, সেই ব্রেন স্ট্রোক হলে আমরা তোমার শনাক্তকরণে আমরা এই সিটি স্ক্যানটা ব্যবহার করে থাকি। এছাড়া দেহের মধ্যে যদি কোনো তোমার টিউমার হয়ে থাকে, তাহলে সেই টিউমার শনাক্তকরণে আমরা সিটি স্ক্যান ব্যবহার করে থাকি। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা সতর্কতা আছে, যে সতর্কতা হচ্ছে তোমার সিটি স্ক্যানে যেহেতু কন্ট্রাস্ট বা রঞ্জক পদার্থ ব্যবহার করে থাকি, এই রঞ্জক পদার্থ অনেক সময় তোমার দেহে বা মানব দেহে তোমার অ্যালার্জি বা নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সেই পার্শ্ব প্রতিক্রিয়া যেন না দেখা দেয়, সেই দিকে অবশ্যই আমরা খেয়াল করব এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের সাথে আলোচনা করেছি সিটি স্ক্যান কি, এর কার্যপদ্ধতি এবং এর ব্যবহার। আমরা তোমাদের যদি আরও কিছু জানার আগ্রহ থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে অবশ্যই আলোচনা করবে। বিষয় শিক্ষক তোমাদের যদি আরেকটু জানার যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো ভালো সমাধান দিবেন। আশা করি তোমরা অবশ্যই তোমাদের সামনের দিনগুলোতে ভালো করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে